লাল জামা কালো প্যান্ট পরে চুলে স্পাইক করে এক কাঁধে ব্যাগ নিয়ে দীপুর বাড়ি থেকে বের হতেই মনে হলো কাজটা বোকামো হয়ে যাচ্ছে। ফুটপাত থেকে 10 টাকা দিয়ে কেনা একটা চটি বইয়ের উপর এতটা বিশ্বাস না করলেই ভালো হতো। বিশেষ করে বইয়ের লেখকের নামটা মোটেই সুবিধের নয়, বিশ্লেষণকর। ছদ্মনাম কিনা কে জানে, তবে তার লেখা পুস্তিকাটির নাম শর্টকাট। দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানে শর্টকাট উপায় বাতলে দেওয়া আছে বইয়ে। এমনিতে রাস্তাঘাটে কোথাও বইপত্র দেখলে দাঁড়িয়ে পড়া দীপুর স্বভাব। কালো ট্রেন থেকে নেমে ম্যাগাজিন কিনবে বলে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় চোখে পড়ল ছোট ছোট নতুন বইয়ের ফাঁকে অনুজ্জ্বল পুরনো বইখানা। বইটার প্রতি কেমন যেন মায়া হলো। রং উঠে গেছে, তাই কারো চোখ পড়ে না। নিচু হয়ে বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল দীপু। বিশ্লেষণকর ভদ্রলোক নাকি একসময়কার নামকরা মনোবিজ্ঞানী। মানুষের কনশান্স আর সাবকনশান্স মনের যাবতীয় খুঁটিনাটি নাকি তার হাতের মুঠোয়। সেই জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে বইটা লিখেছেন তিনি। সূচিপত্র দেখতে দেখতে একটা জায়গায় চোখ আটকে গেল দীপুর। পছন্দের মানুষকে নিজের ভালোবাসার কথা জানানোর উপায়। 27 নম্বর পাতা খুলতেই সে ডুবে গেল লেখার ভেতর। ধীরে ধীরে এগোতে হবে, অবচেতন মনে জায়গা করে নিতে হবে। এই সব কথা পড়ে দীপুর মনে এক ধরনের উত্তেজনা কাজ করতে লাগলো। সত্যি কি এত সহজে কারো মন জয় করা যায়? রাতে রিয়ার মেসেজ দেখার পর হঠাৎ বইটার কথা মনে পড়ে গেল তার। তাড়াহুড়ো করে পাতা খুলে একটানা পড়তে লাগলো সে। মাথার ভেতর ঘুরতে লাগলো শর্টকাটগুলো। যদি কাজ করে, আবার যদি উল্টো কিছু হয়ে যায়। পরীক্ষা করার জন্য সে বইয়ের আরেকটা উপায় ট্রাই করল। ভূতের ভয় কাটানোর কৌশল। ঘর অন্ধকার করে ল্যাপটপে ভৌতিক সিনেমা চালালো। শুরুতে তেমন কিছু মনে না হলেও মৃত প্রতিবেশীর কথা মনে পড়তেই শরীর কেঁপে উঠল। কিন্তু বইয়ের কথা মনে করে নিজেকে সামলে নিল। ভয়কে সামনে থেকে মোকাবিলা করতে হবে। কিছুক্ষণ পর সত্যি ভয়টা কমে এলো। এতে দীপুর আত্মবিশ্বাস বেড়ে গেল। যদি একটা কাজ করে তাহলে বাকিগুলোও করবে। সে আবার ফিরে গেল 27 নম্বর পাতায়, রিয়ার জন্য। পরদিন রাস্তায় বের হয়েই অস্বস্তি শুরু হলো। নিজের পোশাক, চুল, ব্যাগ সবকিছুই অচেনা লাগছিল। তবুও নিজেকে বোঝালো এটাই নাকি নিয়ম। রিয়ার সাথে দেখা হবার পর কথা বলতে গিয়েও কেমন যেন গরমিল হতে লাগলো। গলা ভারী করার চেষ্টা, অদ্ভুত আচরণ, সব মিলিয়ে নিজেকেই অচেনা লাগছিল তার। রিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। হাঁটতে হাঁটতে দীপু মনে মনে বইয়ের শর্টকাটগুলো মনে করার চেষ্টা করছিল, কিন্তু সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। তবুও সাহস করে বলল, ভাবছি কাল থেকে তোর সাথে আর যাব না। কথাটা বলেই বুকের ভেতর কেঁপে উঠল। এটা কি ঠিক হলো? রিয়া সহজ গলায় উত্তর দিল। দীপুর ভেতরে অদ্ভুত শূন্যতা তৈরি হলো। মনে হলো সবকিছু উল্টো দিকে যাচ্ছে। শেষ চেষ্টা হিসেবে সে বইয়ের আরেকটা কৌশল প্রয়োগ করতে চাইল, প্রজাপতির রং। কিন্তু রিয়ার উত্তর তাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিল। ধীরে ধীরে সব ভেঙে পড়তে লাগলো দীপুর ভেতরে। এত চেষ্টা, এত প্ল্যান, সবই যেন হাস্যকর। হঠাৎ রিয়ার ব্যাগে নিজের সেই একই বইটা দেখতে পেয়ে থমকে গেল সে। সবকিছু এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। লজ্জার হতাশায় মুখ লাল হয়ে উঠল দীপুর। আর ঠিক তখনই রিয়ার দেওয়া লাল গোলাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সে, নীরব, স্তব্ধ।